পেশাদারিত্বের সাথে চলবে আর্থিক খাত, থাকবে না রাজনৈতিক নিয়োগ, জানালেন মন্ত্রী। যাত্রা শুরু হলো স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির। মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের পথে হাঁটবে না সরকার, তথ্য উপদেষ্টা বললেন শর্ত পরিবর্তনের সুযোগ খতিয়ে দেখা হচ্ছে। বাজেটের অগ্রাধিকার তালিকায় যুক্ত হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ইস্যু, বিনিয়োগ বাড়াতে প্রয়োজন কার্যকর উদ্যোগ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আর্থিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না, থাকবে না রাজনৈতিক নিয়োগও, পরিচালিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে। সকালে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখে এমন স্টার্টআপ অর্থায়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান গভর্নর। দেশে স্টার্টআপ কোম্পানির প্রধান সমস্যা অর্থায়ন। সময় মতো আর্থিক সহায়তা না পেয়ে অনেক উদ্ভাবনী প্রকল্পই আলোর মুখ দেখেনি, আবার অনেকের স্বপ্নই শেষ হয়েছে অঙ্কুরেই। এমন উদ্যোক্তাদের সহায়তার জন্যই গঠন করা হয়েছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো মঙ্গলবার। ৩৯টি ব্যাংকের অর্থায়নে গঠিত হয়েছে প্রায় ৭০০ কোটি টাকার তহবিল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর উদ্ভাবনী প্রকল্পে সহায়তা করা হবে, যার মূল লক্ষ্যই হবে কর্মসংস্থান তৈরি। Our big aim also is financial inclusion and also FDI attraction, and rural economic development is at the heart of what we try to do. তারা নিশ্চয়ই স্বাধীনভাবে আপনাদের প্রজেক্ট সিলেক্ট করবেন, কিন্তু আমাদের অনুরোধ থাকবে যে সেই প্রজেক্টগুলোর জন্য রুরাল ইকোনমিতে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট থাকে। আমাদের রুরাল ইকোনমিকে ডেভেলপ করাটা খুব জরুরি এই মুহূর্তে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, তরুণ সমাজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি, যা পরিচালিত হবে স্বচ্ছতার সাথে। মন্ত্রী জানান, আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার। পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ইজ এ শর্ট সাইটেড অ্যাপ্রোচ। এটা নিজের বিরুদ্ধেই কাজ করে, কোনো শুধু সরকারের পক্ষে কাজ করে, সরকারের বিরুদ্ধেই কাজ করে। সিদ্ধান্ত নিয়েছি অর্থনৈতিক সেক্টরে, ফিনান্সিয়াল সেক্টর সহ রিলেটেড ইকোনমিক সেক্টরে আমরা কোনো ধরনের রাজনৈতিক ইন্টারফারেন্সে যাব না, কোনো ধরনের রাজনৈতিক অ্যাপয়েন্টমেন্ট হবে না। আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আই এম সেইং দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য পার্টি, দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য ডিসিশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ব্যাংক এবং আর্থিক খাতে যে সংকট তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে সরকার সম্মিলিতভাবে চেষ্টা করছে বলেও জানান অর্থমন্ত্রী। পেইনফুল পিরিয়ডের মাধ্যমে আমরা যাচ্ছি, সবাই আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। বিকজ প্রাইভেট সেক্টর যদি আন্ডার ফান্ডিং হয়, ব্যাংকগুলো যদি আন্ডার ক্যাপিটালাইজ থাকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা অ্যাচিভ করতে পারবে না। সো উই আর ওয়ার্কিং টুয়ার্ডস অল দ্যাট। পুঁজিবাজার উন্নয়নে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। ইনশাআল্লাহ উই আর অন দ্য পাথ অফ রিকভারি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের সুযোগ থাকলেও সে পথে হাঁটবে না সরকার, বরং চুক্তিটি পর্যালোচনা করে বিভিন্ন শর্ত পরিবর্তন করা যায় কিনা তা খতিয়ে দেখবে সরকার। সকালে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। বলেন, চুক্তিটি পর্যালোচনা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি। সব সেক্টরের বিশেষজ্ঞ এবং এ সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর সাথে বসে চুক্তিটি মূল্যায়ন করবে সরকার। সরকারের মধ্যেও আমরা এই চুক্তিটা নিয়ে কিছু পর্যালোচনা, এবং চুক্তি এটা খুবই শক্তিশালী চুক্তি, এবং এটা বাতিল করে দেওয়ার ইম্প্যাক্ট কি হতে পারে নিশ্চয়ই আমরা বুঝতে পারি, বা কোন প্রেক্ষাপটে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু ওই যে বললাম, ওই সুযোগটা তো আমরা নিতে পারি যে এই চুক্তি রিকনসিডার করা কিছু কিছু জায়গায়, যে জায়গাগুলোকে আমরা বেশি সমস্যাজনক মনে করি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর মনে করি, হতে পারে মনে করছি, সেগুলো নিয়ে আমরা আগে আমাদের প্রাথমিক বিবেচনা করব, এবং আমি আশা করি যে আমরা সেরকম একটা নেগোসিয়েশনে তাদের সাথে যেতে চাই। ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৮,০০০ টাকার বেশি অফার। মূল্যস্ফীতি সহনীয় হয়নি, নাগালের বাইরে পণ্য ও সেবা ব্যয়। দীর্ঘ সময় ধরেই আয়ের চেয়ে বেশি হচ্ছে ব্যয়।
অন্যদিকে সার্বিক উৎপাদন না বাড়ায় নিশ্চিত হচ্ছে না কর্মসংস্থান। সরকারি ও বেসরকারি কর্মকাণ্ডে এক প্রকার স্থবিরতা তৈরি হয়েছে। তলানিতে মোট দেশজ উৎপাদন বা জিডিপির অঙ্ক। আসন্ন বাজেটে অগ্রাধিকার তালিকায় যুক্ত হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ইস্যু। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি ও বিনিয়োগ নিয়ে কার্যকর উদ্যোগ দরকার। রিমন রহমানের রিপোর্ট। বাজার জুড়েই যেন ক্রেতার দীর্ঘশ্বাস। সবজি কিংবা মুদিপণ্য হাতের নাগালে নেই তেমন কিছু। নানা অজুহাতে বৃদ্ধি পায় দাম। নির্দিষ্ট আয়ের মানুষদের কষ্টের শেষ নেই। দিন এনে দিন খায় যেসব মানুষ, তাদেরও কষ্ট অসহনীয়। অজুহাত হিসেবে সামনে আনা হচ্ছে জ্বালানির দাম, বৃষ্টিসহ নানা কিছু। দামের উত্তাপ বাড়লেও বাড়ছে না আয়। যারা ফিক্সড ইনকাম গ্রুপ, মধ্যবিত্ত এবং যারা গরিব, তাদের জন্য অত্যন্ত কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে। আমাদের ব্যবসায়ীদের একটু সততার প্রয়োজন আছে। বর্তমানে যে অবস্থা আছে, মানুষ এখন ঋণ করে ধার করে চলছে। পণ্য এবং সেবা মূল্য যে সূচকে নির্ধারণ হয় তার নাম মূল্যস্ফীতি। সরকারি সংস্থা পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হিসাবে গেল এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল 9.04%, অর্থাৎ প্রকৃত দামের চেয়ে 9 টাকা বেশি দামে পণ্য কিনেছে ক্রেতা। এই সময় মজুরির হার ছিল 8.16%। দীর্ঘ সময় ধরেই এমন অবস্থা বিদ্যমান, পণ্যের দামের চেয়ে মজুরি কম। চলতি বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আশ্বাস দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এই বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয় 6.5%। তবে পরবর্তীতে সংশোধিত লক্ষ্যমাত্রায় বৃদ্ধি করে নির্ধারণ হয় 7%। শেষ পর্যন্ত সেই লক্ষ্য স্পর্শ করতে পারেনি সরকার। এমন অবস্থায় আগামী অর্থ বছরের জন্য সম্ভাব্য মূল্যস্ফীতির হার নির্ধারণ হচ্ছে 7%-এর কিছুটা বেশি। অগ্রাধিকার তালিকাতেও করা হচ্ছে অন্তর্ভুক্ত। সরকারের যে সর্বোচ্চ অগ্রাধিকার, সেটার মধ্যে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণটা থাকতে হবে এবং সে বিষয়ে শুধুমাত্র কিন্তু মানে ভার্বাল কমিটমেন্টটা হলে চলবে না। মানে শুধুমাত্র বাজেটে বলে দিলেই হবে না যে আমরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করব। কোন সময়ে কতটুকু করবে সেটা বলে দিতে হবে। সাপ্লাই চেইন সেটাকে আনইন্টারাপ্টেড রাখা, এর পাশাপাশি আমাদের যে মুদ্রানীতি সেটাকে অবশ্যই নমনীয় করতে হবে। এটা কিন্তু বড় রকমের সমস্যা তৈরি করছে আমাদের জন্য। ওদিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি নিয়েও আছে দুশ্চিন্তা। 3টি ঋণদাতা সংস্থার প্রক্ষেপণ, চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে 5%-এর নিচে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে জিডিপি লক্ষ্য ঠিক করা হয় 5%। সার্বিক অবস্থা বিবেচনা করে আসন্ন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে 6.5%। ব্যক্তি খাতের জন্য কোন সিগন্যালগুলো যাচ্ছে, তাদের যে ব্যবসার পরিবেশ উন্নতির জন্য সুস্পষ্ট কোনো সংস্কারের বিষয়গুলো কতটুকু উচ্চারিত হচ্ছে, অর্থনীতির বিভিন্ন পর্যায়ে, শুধু বড় ব্যবসায়ীদের নয়, ক্ষুদ্র ব্যবসায়ী, ভোক্তা যারা, সবার জন্য সিগন্যালগুলো কি হচ্ছে, যে পলিসি সিগন্যালসগুলো কি, পরিবেশগত পার্টিকুলারলি উন্নতি অ্যাকচুয়ালি, এগুলোর দিকে খুব নজর দেওয়া দরকার। সরকার মনে করে উৎপাদন বৃদ্ধি না হলে বেকারত্ব দূর করা কঠিন, পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা না গেলে দারিদ্র্যসীমার নিচে চলে যাবে বড় সংখ্যক মানুষ। সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে এর আগে কয়েকবার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক, কিন্তু তাতে সুফল মেলেনি। সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরেনি, পণ্য এবং সেবা মূল্য অনেক বেশি। এমন অবস্থায় বর্তমান সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাবে। আগামী বাজেটে থাকবে অগ্রাধিকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারে অস্থিরতা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মিরপুর শাহ আলী পার্ক পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি কথা বলেন। জানান, সিন্ডিকেটের কারণে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি হয়েছে। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় করতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলেও জানান জামায়াত আমির। আগের থেকেই বাজার অস্থির, ইদানিং মনে হচ্ছে আরো একটু বেশি অস্থির। কেন অস্থির? মাঝখানে জ্বালানি সমস্যা ছিল, তার সাথে চাঁদার যন্ত্রণা ছিল, এই দুইটা মিলেই বাজার অস্থির হয়। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। আমরা চাই চাঁদাবাজিটা বন্ধ হোক।
সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা দেয় সরকার। এই সময় কার্ডধারী সাগরগামী জেলেদের দেওয়া হয় মাসে জনপ্রতি 40 কেজি হারে সরকারি ভিজিএফ চাল সহায়তা। তবে সরকারের এই সুবিধা পান না সাতক্ষীরার 1000 জেলে পরিবার। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, তাই নদীর ধারে অলস সময় পার করছেন তালার রতন বিশ্বাস। 55 বছর ধরে সাগরে মাছ শিকার করে চলে জীবন জীবিকা। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তার। 71 থেকে সাগরে যাচ্ছি, আয় রোজগার আমাদের ওই সাগর ছাড়া আর কিছু নেই। এখন সরকার না দিলে আমরা কোথায় পাবো? এখন তো আমাদের ওই তখন মারা গেলেই সে কিন্তু আর আমাদের কিছু দেয় না। তালার বাউখোলা ও পরানপুর গ্রামে শতাধিক জেলে পরিবার, রোজগারের পথ বন্ধ। সবার অভিযোগ সরকারের দেয়া ভিজিএফ সহায়তা মিলছে না, পরিবারগুলো অসহায়। আমাদের একমাত্র জালের ব্যবসা ছাড়া কোনো ব্যবসা নেই, আর আমরা তো কোনো সরকারি অনুদানও পাইনি। কোনোদিন এই সহায়তা দেয়নি বা কেউ আসেওনি এই পর্যন্ত। মৎস্য বিভাগ বলছে উপজেলায় সাগরগামী জেলের সংখ্যা 989 জন। এসব পরিবারের জীবন জীবিকা সাগরে মাছ ধরার উপর নির্ভরশীল। এসব জেলেদের মনে শুধু হতাশা আর হাহাকার। সরকারি সহায়তার দাবি তাদের। সরকার যদি আমাদের পক্ষ থেকে যদি একটু সহযোগিতা করে তাহলে আমরা কঠিনভাবে আমরা একটুখানি মানে দুটো ডাইল ভাত খাইতে পারবো। আমরা 1000 পরিবার তালা উপজেলায় কোনো অনুদান আমরা পাই না। সরকারি সহায়তা না পাওয়ার কারণ জানতে চাই আমরা। উপজেলা কর্মকর্তা জানালেন তিনি নিজেই খুঁজছেন কারণ। কেন পাচ্ছে না এটা হয়তো আমি অনুসন্ধান করে এখনো কারণ খুঁজে পাইনি। সার্বিকভাবে সব দিক দিয়ে চেষ্টা করছি আর কি, আশা করতেছি খুব দ্রুত আমরা সুফল পাবো। তবে তারপরেও আমার মনে হয় যে আমাদের যে জেলেগুলো যারা আছে তারা বঞ্চিত হচ্ছে। তালিকা ও নৌকা নিবন্ধন না থাকায় এত বছর সরকারি সুবিধা বঞ্চিত ছিলেন তালার জেলেরা। এখন তালিকা প্রস্তুত, তবে এটি আগেই করা উচিত ছিল বলছেন জেলা মৎস্য কর্মকর্তা। তালিকাভুক্ত করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যে যথাযথ আমরা ফর্মালিটি মেনটেন করে আমরা পাঠিয়েছি এবং আশা করা যায় এখন থেকে তারা এই ভিজিএফে আওতাভুক্ত হবে এবং তারা ভিজিএফটা পাবে। জেলায় সাগরগামী জেলে 13,954 জন। সরকারি সহায়তা পাচ্ছেন 12,879 জন। এবছর সরকারি বরাদ্দ 995 মেট্রিক টন চাল। এবারও বঞ্চিত তালা ও কলারোয়া উপজেলার জেলেরা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। দর্শক, এবার জানাবো পুঁজিবাজারের লেনদেনের খবর। ডিএসইতে প্রধান সূচক 24 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5229 পয়েন্ট। অন্যদিকে ডিএসইএসএ 7 পয়েন্ট বেড়ে 1063 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই 30 সূচক 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1989 পয়েন্টে। আজ হাতবদল হয়েছে 1101 কোটি 52 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 714 কোটি 97 লাখ টাকার শেয়ার। দাম বেড়েছে 188টি প্রতিষ্ঠানের, কমেছে 138টি প্রতিষ্ঠানের। অপরিবর্তিত ছিল 67টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক্স ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির মোট 35 কোটি 35 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে আছে ডোমিনেন্ট ও একমি পেস্টিসাইডস লিমিটেড। চলে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরে। প্রধান সূচক সিএসপিআই প্রায় 41 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,683 পয়েন্টে। সিএসসি এক্স সূচক বেড়েছে 25 পয়েন্ট এবং সিএসই 30 সূচক বেড়েছে 16 পয়েন্ট। সিএসসিতে আজ হাত বদল হয়েছে 21 কোটি 5 লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল 20 কোটি 51 লাখ টাকার শেয়ার। সিএসসিতে লেনদেন হওয়া 205টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 109টির, কমেছে 67টির, আর অপরিবর্তিত ছিল 29টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে পুঁজিবাজারের সবশেষ আপডেট। ইরানের তেল রফতানিতে সহায়তা করায় এবার 3 ব্যক্তি ও 9 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে দেশটি। 9টির মধ্যে 4টি করে সংযুক্ত আরব আমিরাত ও হংকং ভিত্তিক কোম্পানি, বাকি একটি ওমানের। অভিযোগ, চীনে ইরানের তেল রফতানিতে সহায়তা করেছে এসব প্রতিষ্ঠান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের ঠিক আগে নেওয়া হলো এই সিদ্ধান্ত। এর আগে গত শুক্রবার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতেও ব্যবহৃত অস্ত্র ও যন্ত্রাংশ ক্রয়ে ইরানকে সহায়তাকারী ব্যক্তি ও সংস্থার উপর ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করে। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।